এই ঘটনাটি জিম ক্যারলের সত্যিকারের জীবনী, যেখানে দেখানো হয় কিশোর বয়সে বেশিরভাগ ছেলেদের সাথেই এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে যার ফলে নিজের অজান্তেই সে মিশে যায় এক অন্ধকার জীবনে। সিনেমার শুরুতে একটি ক্লাসরুম দেখা যায় যেখানে শিক্ষক একটি ছাত্রকে অমানসিকভাবে বেধড়ক ব্যাট দিয়ে মারছে। ছেলেটির নাম জিম। ঠিক সেই সময় ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজে। তখন জিম শিক্ষকটিকে বলে, স্যার আপনি তো ঠিকমতো পেটাতেও পারেন না, আমি তো সবে এনজয় শুরু করেছিলাম। এটা শুনে শিক্ষকটি আরও রেগে যায় এবং জিমকে বলে, ঠিক আছে, কালকে তুমি ক্লাসে এসো, তোমাকে উচিত শিক্ষা দেবো। এরপর জিম তার 3 বন্ধুর সাথে ক্লাস থেকে বেরিয়ে যায়, যাদের নাম বেড্রো, মিকি আর নিউট্রন। এরা জিমের বেস্ট ফ্রেন্ড। এরা সবে স্মোকিং করে আর খুব নেশা করে। এরা এতটাই কেয়ারলেস, কিছু করার আগে একবারও ভাবে না। এরা কাপড়ের মধ্যে থিনাল মিশিয়ে তার গন্ধের সঙ্গে, যেটাতে খুব নেশা হয়। তাছাড়া রাস্তায় মেয়েদের টিচ করা, নেশা করে অন্যের গায়ে বমি করা, রাস্তায় দিয়ে ছুটতে ছুটতে ঠেলা গাড়ির জিনিসপত্র ফেলে দেওয়া এদের নিত্য নতুন কাজ। কিন্তু জিমের মধ্যে একটা বিশেষ প্রতিভা রয়েছে, সে খুব ভালো বাস্কেটবল খেলতে পারে। জিম যে স্কুলে পড়ে সেই স্কুলের সাথে অন্য একটা স্কুলের বাস্কেটবল ম্যাচ হয়। ওই ম্যাচে জিম খুব ভালো খেলে এবং ম্যাচটি জিতেও যায়। কিন্তু ওই ম্যাচ চলাকালীন জিমের বন্ধু বেড্রো লকার রুমে গিয়ে অন্য দলের প্লেয়ারদের লকার খুলে সব কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন টাকা, ঘড়ি সব কিছু চুরি করে নেয়। কিন্তু জিম এই বিষয়ে কিছুই জানতো না। এরপর একদিন জিম আর তার 3 বন্ধু রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোচ্ছিল। ঠিক সেই সময় অন্য স্কুলে সেই ছেলেগুলো সেখানে চলে আসে আর জিমকে বলে, আমি জানি আমাদের সব কিছু তোমরাই চুরি করেছো, তাই ভালো চাইলে সেগুলো এক্ষুনি ফেরত দাও। কিন্তু জিম আর তার বন্ধুরা এটা স্বীকার করে না। ফলে 2 দলের মধ্যে খুব লড়াই হয়। কিন্তু জিম আর তার বন্ধুরা ওদের সবাইকে মেরে ওখান থেকে পালিয়ে আসে। এমনকি জিমের একজন বন্ধু মারপিটের সময় একজনের পকেট থেকে কিছু টাকাও ছিনতাই করে নিয়ে আসে। পরের দিন জিম হসপিটালে যায় এবং ববি বলে একটা ছেলের সাথে দেখা করে। জিমের বয়স যখন মাত্র 3 বছর, তখন থেকে সে ববিকে চেনে। ববি ওদের টিমের সবথেকে ভালো বাস্কেটবল খেলোয়াড়। কিন্তু 2 বছর আগে সে জানতে পারে তার লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার আছে। কিন্তু জিমের বিশ্বাস আছে ববি এই অসুখ থেকে একদিন ঠিক সুস্থ হবে। আর জিম এটা মন থেকেও চায় ববি যাতে বাঁচে, কারণ এই দুনিয়ায় জিমের সবথেকে ক্লোজ ফ্রেন্ড হলো ববি। এরপর জিম ববিকে একটা স্ট্রিপ শো দেখাতে নিয়ে যায়। স্ট্রিপ শো এমন একটা শো যেখানে একটা ছোট্ট ঘরে মেয়েরা তাদের পোশাক খুলে নগ্ন অবস্থায় শো করে। কিন্তু ববি তখন এসব কিছুই ভালো লাগছিল না, সেজন্য জিম তাকে আবার হসপিটালে নিয়ে যায়। এরপর জিম ওখান থেকে চলে যায়। জিম সারাক্ষণ তার 3 বন্ধুর সাথে এনজয় করে সময় কাটায়। মাঝে মাঝে সে প্রস্টিটিউট অর্থাৎ পতিতা নারীর কাছেও যায়। তবে জিমের লাইফে বাস্কেটবল ছাড়াও আরও একটি বিশেষ প্রতিভা রয়েছে, আর তা হলো ডায়েরি লেখা। সে যখনই সময় পায় কিংবা তার মাথায় নতুন কোনো চিন্তাভাবনা আসলে সে তার নোটবুকে সাথে সাথে তা লিখে রাখে। জিমের কাছে সবসময় একটা নোটবুক থাকে। সে যেখানেই যাক না কেন, নোটবুকটা সবসময় তার জামার পকেটে থাকে। সে একদিন একটা পতিতা মেয়ের সাথে নাইট স্পেন্ড করছিল। ঠিক সেই সময় তার মাথায় একটা ভাবনা আসে। সে সাথে সাথে সেটাকে তার ডায়েরিতে লিখে রাখে। কিছুদিন পর জিমের বন্ধু ববি মারা যায়। জিম তাকে দেখতে যায়। ববিকে দেখে মনে হচ্ছে সে যেন একটা পুরোপুরি শুকনো কঙ্কাল। ববির বয়স মাত্র 16 বছর, কিন্তু তাকে দেখতে 60 বছরের বয়স্কদের মতো। ববির মৃত্যুর পর জিম খুব দুঃখ পায়, তার কিছুই ভালো লাগছিল না। এরপর জিম আর তার বন্ধুরা সিনেমা দেখতে যায়। কিন্তু ববির চিন্তায় জিম এতটাই ব্যস্ত যে তার ওই সিনেমার গল্প, কোনো সিন কিছুই মনে নেই। যদিও ববির মৃত্যুর পর জিমের বাকি 3 বন্ধু তেমন দুঃখ পায়নি, কিন্তু জিম ভিতর থেকে খুবই দুঃখ পায়। এরপর জিম একটা বেসমেন্টে যায়। সেখানে কিছু লোক হিরোইনের নেশা করছিল। জিম ইঞ্জেকশন নিতে খুব ভয় পায়, কিন্তু সে এই প্রথমবার এই ধরনের ভয়ঙ্কর নেশা করে। এরপর তার ভিতরে যে দুঃখ, কষ্ট, অনুভূতি ছিল সব দূর হয়ে যায়। তার মনে হয় সে ফুলের বাগান দিয়ে আনন্দে ছুটে চলেছে, সব কিছুই যেন স্বপ্নের জগতের মতো। এরপর জিম বাড়ি যায়। তার এই অবস্থা দেখে তার মা খুব দুঃখ পায়। জিমের মা হসপিটালে কাজ করে। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিম বলে, মা তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। এরপর জিম আর তার বন্ধুরা এই ভয়ঙ্কর নেশার মধ্যে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। প্রথমে তারা সপ্তাহে 1 বার এই নেশা করত, কিন্তু তারপর সপ্তাহে 2 বার, 3 বার, এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় প্রতি মুহূর্তেই তাদেরকে এই নেশা করতেই হবে। কিন্তু এই নেশার জন্যে খুব টাকা দরকার, কারণ এই নেশার বস্তু খুব দামি আর তাদের কাছে এত টাকাও নেই। সেজন্য তারা এক কুকর্ম করে বসে। একদিন রাত্রে একজন বয়স্ক মহিলা একটা অন্ধকার রাস্তা দিয়ে আসছিল। সেই সময় জিম আর তার বন্ধুরা ভদ্রমহিলার মানিব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরদিন জিম স্কুলে চার্চে যায়। সেখানে যাওয়াটা সমস্ত ছাত্রদের কম্পালসারি। জিম গির্জার ফাদারকে বলে, আমি আজ কনফেস করতে যাব না। ফাদার বলে, কিন্তু কেন? জিম বলে, আমার যেতে ইচ্ছা করছে না। ফাদার বলে, আমার মনে হয় এই মুহূর্তে তোমার যে অবস্থা তাতে কনফেস করতে যাওয়াটা খুবই জরুরি। এরপর জিম কনফেস রুমের ভিতরে যায়। এটা এমন এক জায়গা যেখানে কোনো ব্যক্তির মনে যে গোপন কথা লুকিয়ে আছে তা ওই চার্চের ফাদারকে সে বলতে পারে, এবং ফাদার এই সমস্ত কথা কারোর সাথে শেয়ার করে না। জিম তার গোপন কথা ফাদারকে বলতে চায়। সে তার ড্রাগস আর হিরোইনের নেশা ফাদারকে বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। জিম এই নেশাকে ছেড়েও দিতে চায়, কিন্তু প্রত্যেকবার নেশা করার সময় সে এটাই মনে করত, এটাই শেষবার, আর কখনো সে নেশা করবে না। কিন্তু বাস্তবে তা হতো না। আসলে কোনো মানুষ সে তো নেশাকে ছাড়তে চায়, কিন্তু নেশা সেই মানুষটিকে ছাড়তে চায় না। এরপর একদিন স্কুলের ওয়াশরুমে জিম নেশা করছিল। সেই সময় সেখানে বাস্কেটবল টিমের কোচ হাজির হয়। জিম সাথে সাথে তার নেশার ট্যাবলেটটিকে লুকিয়ে ফেলে, কিন্তু কোচের মনে হয় জিম তাকে কিছু ইন্ডিকেট করছে। সে জিমকে কিছু টাকা দেয় যাতে সে তার বিনিময়ে জিমকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারে, কিন্তু জিম সোজাসুজি মানা করে দেয়। জিম তাকে জোরে ধাক্কা দেয়, ফলে কোচের নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপর কোচটি বলে, ঠিক আছে টাকা নাও, কিন্তু এই ঘটনার কথা কাউকে বলো না। জিম তার কাছ থেকে টাকা নেয় এবং বলে, আর কখনো আমার সামনে হাজির হবেন না। এরপর কোচটি ওখান থেকে চলে যায়। এরপর জিমের স্কুলের বাস্কেটবল ম্যাচ হয়। ম্যাচের আগে জিম লকার থেকে নেশার ট্যাবলেট বের করে। সেই সময় সেখানে জিমের বন্ধু নিউট্রন চলে আসে। নিউট্রন বলে, ম্যাচের আগে তুমি নেশা করো না, কিন্তু জিম, বেড্রো আর মিকি তার কথা শোনে না। ওরা তিনজন নেশা করে। ফলে ম্যাচ শুরু হলে জিম আর তার বন্ধু খুব বাজেভাবে খেলতে থাকে। জিম নেশার ঘরে ঠিকমতো বলই দেখতে পাচ্ছিল না, ফলে সে খুব বাজে পারফরমেন্স করে, আর ওরা এই ম্যাচটা হেরেও যায়। সেই সময় সেখানে স্কুলের ফাদার চলে আসে, কারণ সে জানে জিমা তার বন্ধু ড্রাগসের নেশা করেছে। ফাদারের সাথে পুলিশও আসে। এরপর জিম আর তার বন্ধুর লকার চেক করা হয়, কিন্তু লকারে কিছু পাওয়া যায় না, কারণ জিম অলরেডি ড্রাগস নিয়ে নিয়েছে। কিন্তু ফাদার ভালোভাবেই জানে জিম নেশা করেছে। ফাদার জিমকে বলে, তোমাদেরকে 1 সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হলো, এবং বাস্কেটবল টিমের কোচ বলে, তোমাদের বাস্কেটবল টিম থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করা হলো। জিম বলে, আপনি আমাকে কখনোই বাস্কেটবল টিম থেকে সরাতে পারবেন না, কারণ আমি নিজেই এই টিম ছেড়ে দিচ্ছি, আর আমি স্কুল থেকেও পুরোপুরি চলে যাচ্ছি। ফাদার বলে, ঠিক আছে, আমি তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলাম। জিমা তার 2 বন্ধু এখন স্কুল ছেড়ে দিয়েছে, কিন্তু নিউট্রন এখনও স্কুলে আছে, কারণ সে ড্রাগসের নেশা করেনি, আর সে জিমেদের সাথে যেতেও চায় না। এরপর জিম নিজের বাড়ি যায়। জিমের মা জিমকে জিজ্ঞাসা করে, তোমাদের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে কেন? জিম বলে, আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা কোনো রকম নেশা করিনি। এরপর তার মা তাকে সেই নেশার ট্যাবলেটটা দেখায়, যেটা জিম ঘরের মধ্যে এক জায়গায় লুকিয়ে রেখেছিল। তার মা বলে, তাহলে এটা নিশ্চয়ই ভিটামিনের ওষুধ নয়। এটা শুনে জিমের খুব রাগ হয়, ফলে সে তার মায়ের সাথে বাজেভাবে কথা বলতে শুরু করে। এরপর তার মা বলে, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। জিম সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তার মা দোতলার খিড়কির জানলা থেকে সে ট্রফিটা নিচে ফেলে দেয়, যেটা জিম বাস্কেটবল খেলে জিতেছিল। জিম বলে, আমি আর কখনো বাড়ি ফিরে আসবো না, তুমি আর জীবনেও আমাকে দেখতে পাবে না। এরপর তার মা কাঁদো কাঁদো হয়ে বলে, জিম প্লিজ এমন কথা বলো না, কারণ তার মা তাকে খুব ভালোবাসে, এবং তার মা চায় না ছেলের জীবনটা এভাবে শেষ হয়ে যাক। এরপর জিম সে ট্রফিটা কুড়িয়ে নিয়ে পাশে তাকে একটা ডাস্টবিনে ফেলে দেয়, এবং একটি সিগারেট জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিম আর তার বন্ধুর নেশা করার জন্যে অনেক টাকার দরকার, সেজন্যে ওরা একটা গাড়ি চুরি করে। জিম আর তার বন্ধু এখন সেই সব লোকেদের সাথে মেশে যারা সবসময় নেশা করে, দিন রাত নেশার মধ্যে ডুবে আছে। ওদের কাছে এটাই আসল দুনিয়া। ধীরে ধীরে জিম আর তার বন্ধুর হালচাল খুব নিচে নামতে থাকে। ওরা তিনজন একটা স্টোররুমে চুরি করতে যায়, কিন্তু ওরা ওখানে কোনো টাকা পয়সা পায় না। জিমের বন্ধু মিকি একটা পিস্তল খুঁজে পায়, যদিও সেটাতে বুলেট ছিল না। মিকি পিস্তলটা পকেটে ঢুকিয়ে নেয়। ওদিকে বেড্রো ততক্ষণে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। সেজন্য জিম আর মিকি বেড্রোকে বলে, আমাদের এক্ষুনি পালাতে হবে। কিন্তু বেড্রো এতটা নেশাগ্রস্ত, তার চোখে হ্যালুসিনেশন হচ্ছিল। বেড্রোর মনে হচ্ছিল সে কোনো একটি আইসক্রিম পার্লারে আছে, ফলে বাধ্য হয়েই জিম আর মিকি ওখান থেকে পালিয়ে যায়, আর পুলিশ এসে বেড্রোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর জিম আর মিকি একটা নাইট বারে যায়। ওখানে টিভিতে একটা নিউজ চলছিল। নিউজে দেখাচ্ছে ওদের সাথে, অর্থাৎ জিমের সাথে একই টিমে বাস্কেটবল খেলা একটি ছেলে অল আমেরিকান হাই স্কুল গেমসে বাস্কেটবল টিমের জন্য সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়া ছেলেটি রিপোর্টারদের সামনে জানায়, আমার এই সাকসেস আমার মা বাবাকে গর্বিত করে, এবং তার মায়ের উদ্দেশ্যে জানায়, হাই মম। এটা দেখে ওরা খুব দুঃখ পায়। জিম আর মিকি স্বপ্ন ছিল ওরাও যাতে বাস্কেটবল টিমের জন্য সিলেক্টেড হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ ওরা জীবনের আসল লক্ষ্য থেকে পথ হারিয়ে উল্টো পথের পথিক।
এরপর জিম নিজের বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়ির ভিতরে না ঢুকে সে বাড়ির পিছন দিকে যায় এবং লুকিয়ে দেখে তার মা কিছু জিনিসপত্র বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। কিন্তু জিমের তখন হিম্মত নেই মায়ের সাথে দেখা করার, কারণ লজ্জা আত্মগ্লানি তাকে বাধা দিচ্ছিল। এরপর জিম সেই জায়গায় ফিরে যায় যেখানে সে বসে ড্রাগসে নেশা করে। সেই সময় সেখানে একটা ছেলে আসে এবং আচমকা জিমকে খুব মারতে শুরু করে। আসলে জিম এই ছেলেটির গার্লফ্রেন্ডকে হাই ডোজের ড্রাগসের ট্যাবলেট দিয়েছিল, আর সেই ড্রাগস নিতে গিয়ে তার গার্লফ্রেন্ড প্রায় মারাই যাচ্ছিল। জিম বলে, এতে আমার কোনো দোষ নেই, ওর ওই ড্রাগসটা হজম হয়নি তাই এমনটা হচ্ছে, সেটা সম্পূর্ণ ওর ফল্ট। এরপর ছেলেটি জিমকে একটা সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। জিম মাটিতে আছড়ে পড়ে যায়। এই মুহূর্তে জিমের মাথা ঠিকমতো কাজ করছিল না, তার হালকা হালকা হ্যালুসিনেশনও হচ্ছিল। জিম দেখতে পায় সে বাস্কেটবল খেলছে এবং তার গায়ে একটা গুলি লাগে, আর বাস্কেটবলের যে নেট সেটা আগুনে জ্বলছে। সে মনে করে সে বাস্কেটবলের ড্রেস পরে আছে, কিন্তু এসব একটা ভ্রম ছিল। আসলে সে এখনও আত্মরা অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে আছে। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে। লোকটি জিমকে চেনে। জিম যখন নেশা করতো না তখন সে এই লোকটির সাথে বাস্কেটবল খেলতো। লোকটির নাম রিগি। জিমের এমন অবস্থা দেখে লোকটি জিমকে নিজের ঘরে নিয়ে যায়। এরপর জ্ঞান ফিরে এলে জিম উঠে বসে এবং জামা কাপড় পরে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তারপরেই সে নিজের জামার পকেট ভালোভাবে চেক করতে থাকে, কারণ তার জামার পকেটে নেশার ট্যাবলেট ছিল। কিন্তু জিম সেগুলো খুঁজে পায় না। জিম লোকটিকে বলে, আমাকে আমার জিনিস ফেরত দাও। লোকটি বলে, কখনোই না, আমি তোমাকে কখনোই তোমার জীবন বরবাদ করতে দেব না। এরপর লোকটি জিমের চোখের সামনেই তার সমস্ত নেশার বড়ি বাথরুমে ফেলে দেয়। এটা দেখে জিম খুব রেগে যায়। জিম লোকটিকে বলে, এবার তোমাকে আমার ড্রাগস কেনার জন্য টাকা দিতে হবে, কারণ জিম এখন এই ড্রাগস ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না। এরপর জিম খুব ছটপট করতে থাকে, এমনকি সে লোকটির ওপরে একবার হামলাও করে, কিন্তু লোকটি তাকে কন্ট্রোল করে নেয়, কারণ লোকটি খুব শক্তিশালী আর হাট্টাগোট্টা চেহারার। জিম বলে, তুমি কেন আমার সাথে এমন করছো? লোকটি বলে, কারণ আমার জীবনেও এরকম খারাপ পরিস্থিতি একবার এসেছিল এবং একজন ব্যক্তি আমাকে সাহায্য করেছিল। এরপর রাত যত বাড়তে থাকে জিম নেশা করার জন্যে ততই আকুল হতে থাকে। সে ছটপট করতে থাকে। সেজন্য লোকটি দরজার মুখে চেয়ার নিয়ে বসে সারা রাত পাহারা দেয়। মাঝে মাঝে জিম হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে আটকে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিম স্বাভাবিক হয়, তার নেশাও ততক্ষণে কেটে গেছে। লোকটি বলে, আমি আমার কাজে যাচ্ছি, কাল সকালে ফিরে আসব, ততক্ষণ তুমি নিজেকে কন্ট্রোল করে রাখবে। জিম বলে, অবশ্যই চেষ্টা করব। এরপর লোকটি বলে, তুমি যখন তোমার বই লিখবে তখন সেখানে আমার নামটাও মেনশন করবে। আসলে জিমের ডায়েরি সবসময় তার কাছেই থাকে, আর কাল রাতে লোকটি সেই ডায়েরিটা পড়েছিল। এরপর রিগি নিজের কাজে বেরিয়ে যায়। জিম নিজেকে কন্ট্রোল করার খুব চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর জিমের মাথা ঘুরতে থাকে। ফলে সে আবার নেশা করার জন্যে টাকা খুঁজতে থাকে, কিন্তু জিম ওখানে কোনো টাকা খুঁজে পায় না। এরপর সে ঘর থেকে বেরিয়ে একটা মেয়ের সাথে দেখা করে। মেয়েটির নাম ডিয়ানা। মেয়েটি একজন প্রস্টিটিউশন অর্থাৎ পতিতাবৃত্তির কাজ করে এবং ড্রাগসের নেশা করে। কিছুদিন আগে পর্যন্ত এমন একটা সময় ছিল যখন এই মেয়েটি জিম আর তার বন্ধুদের কাছে টাকা চেয়েছিল ড্রাগস কেনার জন্যে। সেই সময় জিম নেশা করতো না এবং এই মেয়েটিকে নিয়ে খুব মজা ও হাসি ঠাট্টা করেছিল। কিন্তু জিমের অবস্থা আজকে এই মেয়েটির মতোই। সে মেয়েটির কাছে কিছু টাকা চায়। ডিয়ানা কোনো মতেই তাকে টাকা দিতে রাজি হয় না, কিন্তু জিম ততক্ষণে টাকার জন্য ছটফট করতে শুরু করেছে। এরপর বাধ্য হয়েই ডিয়ানা কিছু টাকা ব্যাগ থেকে বের করে, তবে সেগুলি জিমের হাতে না দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যেভাবে একজন ভিখারিকে ভিক্ষা দেওয়া হয়। এরপর ডিয়ানা ওখান থেকে চলে যায়। এটা দেখে জিম খুব রেগে যায়। সে ডিয়ানাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। জিম বলে, আমি জানি তুমি একজন প্রস্টিটিউট। এরপর মেয়েটি চলে যাওয়ার পর জিম মাটি থেকে সেই টাকাগুলোকে কুড়িয়ে নেয়, কারণ বর্তমানে জিমের এমন অবস্থা তার মান সম্মান আত্মমর্যাদা বোধটুকু বেঁচে নেই। কিন্তু এই টাকা হিরোইন কেনার জন্য যথেষ্ট নয়, আরও টাকা চাই। সেজন্য সে বাধ্য হয়ে একটা পাবলিক টয়লেটে একটা বুড়ো লোকের সাথে এমন কাজ করতে বাধ্য হয় যেটা সে জীবনেও ভাবতে পারত না। জিম হীনমান্যতা আত্মগ্লানিতে কাঁদতে থাকে, কিন্তু ড্রাগস কেনার জন্যে তার টাকা অবশ্যই চাই। এরপর সে ওখান থেকে চলে আসে এবং তার বন্ধু মিকির সাথে দেখা করে। তারপর তারা এমন এক লোকের সাথে দেখা করে যে হিরোইন বিক্রি করে। জিম লোকটির কাছ থেকে কিছু হিরোইন কিনে নেয়, কিন্তু একটু পরে যখন সে হিরোইনটাকে টেস্ট করে সে বুঝতে পারে সেটা নকল। ওরা দুজন লোকটির পেছনে ধাওয়া করে। লোকটি ছুটতে ছুটতে একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়। মিকি লোকটিকে বলে, আমার টাকা ফেরত দাও, কিন্তু লোকটি একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল ছাদের কানার দিকে। তারপর মিকি তার গায়ে হাত দিতেই লোকটি পা স্লিপ করে এবং উপর থেকে নিচে পড়ে যায়। এর ফলে লোকটি মারা যায়। জিম বলে, মিকি এটা তুমি কি করলে? এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না। মিকি ওখান থেকে পালানোর চেষ্টা করে। মিকি বিল্ডিং থেকে নিচে নামার সাথে সাথে একদল লোক তাকে ধরে ফেলে এবং তাকে বাজেভাবে মারতে থাকে। সেই সময় সেখানে পুলিশ চলে আসে এবং মিকিকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়।
এরপর জিম নিজের বাড়ি গিয়ে পৌঁছায়। এত কিছু হয়ে যাওয়ার পরেও তার এখনও নেশা করতে হবে। সে তার মাকে বলে, মা আমাকে $5 দাও, আমি তোমার ছেলে, আমার খুব দরকার। কিন্তু তার মা তাকে ঘরের ভিতর ঢুকতে দেয় না, কারণ তার মা জানে টাকা পেলে সে আবার নেশা করবে, আর যেটা তার মা কোনোভাবেই চায় না। তার মা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এরপর তার মা পুলিশকে ফোন করে, কারণ জিম যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে সে আবার নেশা করবে। তার মা মনে করে জেলের ভিতরে থাকলে সে হয়তো শুধরে যেতে পারে, তার এই নেশা কেটে যেতে পারে। এরপর সেখানে পুলিশ চলে আসে। জিম ঘরের বাইরে বসে কাঁদছিল আর গোগানি শুরু করেছিল। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা আমি আগের মতো ভালো হয়ে যাব। কিন্তু তার মা বর্তমান পরিস্থিতি বুঝতে পারে, সেজন্য চাইলেও কিছু করার নেই। পুলিশ এসে জিমকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জিম এতদিন পর্যন্ত যত দোষ করেছিল সেজন্য তাকে 6 মাস জেলে রাখা হয়। কিন্তু এই 6 মাসের মধ্যেই সে তার ডায়েরি লেখা শেষ করে। আসলে সে তার নোটবুকে কবিতা লিখত এবং জেলে বসেই তার প্রথম ভলিউম শেষ করেছিল। জেল থেকে বেরিয়ে জিম তার কবিতা সবাইকে শোনানোর জন্যে একটি স্টেজ প্রোগ্রামে যাচ্ছিল। এমন সময় সেখানে তার বন্ধু পেদ্রো এসে হাজির হয়, যাকে পুলিশ সবার প্রথমে গ্রেপ্তার করেছিল। পেদ্রো বলে, আমার কাছে অনেক হাই ডোজের ড্রাগস আছে। কিন্তু জিম তা সরাসরি মানা করে দেয়। জিম বলে, আমি আর এই দুনিয়ায় ফিরতে চাই না, তুমি তোমার খেয়াল রাখবে। তারপর জিম স্টেজে গিয়ে সবাইকে তার কবিতা শোনায়। সবাই খুব পছন্দ করে এবং আনন্দে হাততালি দেয়। এভাবেই মাত্র 17 বছর বয়সেই সে তার ডায়েরি লেখা কমপ্লিট করে এবং তার নাম দেয় দ্য বাস্কেটবল ডায়েরিস। গোটা বিশ্বজুড়ে তা বিশাল জনপ্রিয় হয় এবং পরের 5 বছরের মধ্যেই সে আরও 3খানা ভলিউম লেখে এবং সেই সাথে আরও 4খানা অ্যালবামও রেকর্ড করে। 2009 সাল পর্যন্ত জিম ক্যারল নিউ ইয়র্কেই থাকতেন এবং শুধু কবিতাই নয়, সাথে মিউজিশিয়ান, নভেলিস্ট এবং একজন পারফর্মারও ছিলেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।